সত্য কখনো চাপা রাখা যায় না। পাপ যত গোপনই করেন না কেন, তা ফল পেতে হয় প্রকাশ্যে। আজ এমন একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে গ্রামের মেয়েদেরকে টার্গেট করা হতো। তাদেরকে কখনোই শিক্ষার আলো দেখতে দেওয়া হয়নি, এমনকি তাদেরকে জোর করে বিধবা করে রাখা হতো। কেন এ সমস্ত কিছু করা হতো? কিসের মোহে, কিসের লোভে? চলুন তবে আজকের এই গল্পে দেখে আসা যাক 2022 সালে মুক্তিপ্রাপ্ত সুন্দরবনের বিদ্যাসাগর মুভির গল্প থেকে। গল্পের শুরুতেই আমরা রাতের আধারে গাড়িতে করে কাউকে পালিয়ে যেতে দেখতে পাই। এই যে বিধবা মহিলা, এনার নাম পুষ্প, আর এই যে লোকটা, এনার নাম সুকুমার। এরা দুজন দুজনকে খুব ভালোবাসে, যার কারণে তারা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিছুটা পথ তাদের গাড়ি যেতে না যেতেই গাড়িটা হঠাৎ করেই থেমে যায়। গাড়ি থেকে তারা নামলে দেখতে পায় পুলিশ আর এই গ্রামের সবচেয়ে বড় গুন্ডা মাখন তাদের সামনে এসে হাজির। এই মাখন সুকুমারের উপরে সুন্দরবনের জঙ্গলে কাঠ চুরি করার অপবাদ দেয় এবং সেই সাথে সুকুমারকে উত্তম মাধ্যম দিতে শুরু করে। সুকুমার প্রচুর মার খেয়ে কান্নাকাটি করে আর তাদেরকে বারবার করে বলতে থাকে, আমি চুরি করিনি। কিন্তু কেউই তার কোনো কথাই শোনে না। এক পর্যায়ে পুলিশ সুকুমারকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তবে এই সুযোগে সুকুমার পুষ্পাকে এখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু তার শেষ রক্ষা হয় না। একটা পর্যায়ে গিয়ে পুষ্পা পুলিশের হাতে ধরা পড়ে যায়। এরপর দেখা যায় কিঙ্কর নামের এক তরুণ ছেলেকে। সে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে আর তার বাবা মা তাকে পড়াশোনা করতে দেখে খুব খুশি হয়, কারণ তারা সবসময় চাইতো তাদের ছেলে খুব নাম করুক, যার কারণে সবসময় তারা ছেলেকে বিভিন্নভাবে উৎসাহ দিতে থাকে। এই কিঙ্করদের একটা বইয়ের দোকান আছে। তাছাড়া কিঙ্করের ঠাকুর দাদা বিদ্যাসাগরের খুব বড় ভক্ত ছিল। সে সবসময় তাকে মেনে চলতো। এমনকি তাদের বাড়িতে বিদ্যাসাগরের ছবিটাকে টানিয়ে পুজো করার মতো করা হয়। আর তাদের যে বইয়ের দোকানটা ছিল, তার নামও ছিল বিদ্যাসাগর পুস্তকালয়। আর কাকতালীয় ভাবে কিঙ্করের জন্ম হয় বিদ্যাসাগরের জন্মদিনের দিন। তাই তারা খুব শখ করে কিঙ্করের নাম রেখে দেয় এবং ভাবতে থাকে তার ছেলেও বিদ্যাসাগরের মতো মহাজ্ঞানী একজন মানুষ হবে। আজ কিঙ্করের গ্রাজুয়েশনের রেজাল্ট পাবলিশ হওয়ার দিন। তাতেই কিঙ্করের বাড়িতে এক বিশাল আয়োজন, কারণ কিঙ্করের বাবা ধরে নিয়েছে তার ছেলে এবার কিছু একটা ধামাকা করে দেখাবে। যেহেতু সে এত পরিশ্রম করেছে, তাই তারা তাকে সেইভাবেই গাইডলাইন দিয়েছে। যার কারণে কিঙ্করের বাবা পুরো গ্রামবাসীকে দাওয়াত করে খাওয়াচ্ছে, এমনকি তাদের বাড়িতে কিছু সাংবাদিককেও ডেকে এনেছে কিঙ্করের সফলতার কথা মিডিয়ায় সবার সামনে তুলে ধরার জন্য। কারণ তার বাবা সবসময় চায় মিডিয়াতে তার ছেলের প্রশংসা করা হোক, তার ইন্টারভিউ নেওয়া হোক। এ কেমন পাগলামি ভেবে দেখেছেন? তো যাই হোক, কিঙ্করের রেজাল্ট প্রকাশ করলে দেখা যায় কিঙ্কর মাত্র 42% নিয়ে পাশ করেছে, যেটা দেখে কিঙ্করের বাবা পুরো আশাহত হয়ে যায়। যার কারণে কিঙ্করের বাবা কিঙ্করকে অনেক বাজেভাবে সবার সামনে অপমান করে, যার ফলে গ্রামের মানুষজনও কিঙ্করদের ছেড়ে কথা বলে না, তাদেরকে নিয়ে বিভিন্নভাবে হাসি ঠাট্টা করতে শুরু করে। এই ইলাহি আয়োজন করে পাগলামি করলে যা হয় আর কি। এক পর্যায়ে কিঙ্করের বাবা কিঙ্করের উপর রাগ হয়ে কিঙ্করকে বলে দেয়, আমার বাড়িতে থাকতে হলে তোমাকে চাকরের মতো হয়ে থাকতে হবে। ছেলেবেলা থেকেই কিঙ্করের বাবা মা তাদের সকল ইচ্ছে কিঙ্করের উপর জোর করে চাপিয়ে দিত। এসব কিছু কিঙ্কর আর নিতে পারছিল না, তাই কিঙ্করের মন খারাপ করে ভুবনের সঙ্গে দেখা করতে আসে। ভুবন হলো কিঙ্করের বন্ধুর মতো। কিঙ্করের সকল সুখ দুঃখের কথা সে শুধুমাত্র ভুবনের সঙ্গেই শেয়ার করতে পারে। দেখা যায় আজ কিঙ্কর ভুবনের সঙ্গে সবকিছু শেয়ার করলে ভুবন বলে, তুই যদি এইভাবে সবসময় তোর বাবা মায়ের জন্য বাঁচতে থাকিস, তাহলে তোর জীবনের আর বাঁচার কোনো অর্থই অবশিষ্ট থাকবে না। এবার কিছু নিজের জন্য কর, তুই এখান থেকে দূরে কোথাও চলে যা আর নিজের মতো করে বাঁচার চেষ্টা কর। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি মিস করবেন না। আপনাদের জানাতে এসেছি এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে। বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। 3 লক্ষ প্লাস অ্যাক্টিভ প্লেয়ার, অ্যাভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফিলিপ, সুইট বানানজা, পোকার, স্লট, লাইভ ক্যাসিনো সব এখানেই আছে। তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন বিকাশ, নগদ এবং রকেট দিয়ে। 24 ঘন্টা 7 দিন সাপোর্ট পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টের লিংকে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড টাঙ্গাইল ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200 ফ্রি স্পিন পান। এই সুযোগ মিস করবেন না আর নিজেকে ধনী করুন বানজাই বেটের সঙ্গে। ধন্যবাদ।
একথা শুনে কিঙ্কর বলে, আমি কোথায় যাব, কি করব, আমাকে তো কেউই চেনে না, কেই বা চাকরি দিবে। তখন ভুবন বলে, আমার কাছে একটা চাকরি আছে, তুই যদি চাস তাহলে আমি তোর জন্য কথা বলে দেখতে পারি। তখন কিঙ্কর বলে, আমি সবকিছু করতে পারবো, তুই শুধু আমার একটা ব্যবস্থা করে দে। একথা শুনে ভুবন কিঙ্করকে ম্যানগ্রোভের অফিসারের সঙ্গে দেখা করতে পাঠায়। তো দেখা যায় এই অফিসার কিঙ্করকে বলে, সরকার ম্যানগ্রোভের প্রজেক্ট শুরু করবে সুন্দরবনে, তাই ওইখানে একজন ভলেন্টিয়ার দরকার। সেখানে গিয়ে প্রজেক্ট শুরু করা থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, আর এই গ্রামে বিধবা মহিলাদেরকে নিয়ে একটা দল গঠন করতে হবে। আর সরকার পক্ষ থেকে যে গাছগুলো দেওয়া হবে সেগুলো গ্রামবাসীর মধ্যে বিতরণ করে তাদেরকে দিয়ে গাছগুলো লাগানোর ব্যবস্থা করতে হবে। তাদেরকে এটাও ভালোভাবে ট্রেনিং দিতে হবে কি করে গাছ রক্ষা করা যায়। কিঙ্কর অফিসারের কথা শুনে আর না করে না, সে রাজি হয়ে যায়। এ কথাটাই কিঙ্কর বাসায় এসে সবাইকে জানালে কিঙ্করের বাবা তার উপর ভীষণ রেগে যায় এবং বলে, তুমি যদি এই চাকরিতে জয়েন করো তাহলে আবার বাড়ি থেকে চিরদিনের জন্য বের হয়ে যাবে, আর যদি ওই চাকরিটা কোনোদিন তোমার চলেও যায় তাহলেও কোনোদিন তুমি এই বাড়িতে আর ফিরে আসবে না, তোমার মুখ আমাদের আর কখনোই দেখাবে না। কিঙ্কর এসব কিছু শোনার পর নিজের ইচ্ছাটাকেই শুধু প্রাধান্য দেয়, তাই সে সবকিছুর মায়া ত্যাগ করে বেরিয়ে পড়ে সুন্দরবনের উদ্দেশ্যে। আর তারপরে কিঙ্কর চলে আসে সুন্দরবনের কুমারখালী গ্রামে। সুন্দরবনে আসলে ফরেস্ট ভলেন্টিয়ার হাফিজের সঙ্গে কিঙ্করের দেখা হয়। এই হাফিজ মূলত কিঙ্করকে তার যাবতীয় কাজগুলো বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নেয়। হাফিজ কালু নামে একটা ছেলেকে কিঙ্করের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঠিক করে দেয়। পরের দিন কিঙ্কর কালুকে সাথে করে নিয়ে গ্রাম প্রধান রাধারানীর কাছে আসে এবং এই গ্রামের বিধবা মহিলাদের নামের লিস্ট চায়, কিন্তু রাধারানী কিঙ্করকে কোনো মতেই বিধবা মহিলাদের লিস্ট দিতে রাজি হয় না। তো দেখা যায় এই যে গ্রাম প্রধান রাধারানী একজন অশিক্ষিত লোক, সে লেখাপড়া কিছুই জানতো না, এক অক্ষরও লিখতে পারতো না, এক অক্ষরও পড়তে জানতো না। গ্রাম প্রধানের কাছ থেকে লিস্ট না পেয়ে কিঙ্কর চলে আসে এই গ্রামের একজন শিক্ষিত টিচার কল্যাণীর কাছে এবং তার কাছ থেকে গ্রামের বিধবা মহিলাদের লিস্ট চাইলে কল্যাণী বলে, তুমি এই লিস্ট দিয়ে কি করবে? তখন কিঙ্কর তার এখানে আসার সকল উদ্দেশ্য খুলে বলে। ফরেস্ট ভলেন্টিয়ার হিসেবে সে দায়িত্ব পেয়ে এই গ্রামে এসেছে এবং সে মহিলাদেরকে নিয়ে একটি দল গঠন করবে। এসব কথাবার্তা শুনে কল্যাণী কিঙ্করকে বলে দেয়, গ্রামের বিধবা মহিলারা এখন অন্য একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছে, তারা নতুন কোনো প্রজেক্টে কাজ করতে পারবে না। এমন সময় সেখানে গুন্ডা একজন এসে কিঙ্করকে বিভিন্ন কথা বলে ভয় দেখাতে শুরু করে। এক পর্যায়ে এসব কিছু দেখে হাফিজ কিঙ্করকে নিয়ে এখান থেকে চলে আসে। সেই সাথে কিঙ্করকে মাখনের থেকে সাবধান থাকার জন্য হুঁশিয়ার করে দেয়, কারণ এই মাখন বেশ একটা সুবিধার লোক না। কিঙ্কর কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। সে পরের দিন বেরিয়ে পড়ে গ্রামের প্রতিটা বাড়ি বাড়ি আর গিয়ে বিধবাদের খোঁজ করে একটা লিস্ট তৈরি করতে চায়, কিন্তু এখানেও কিঙ্কর আশাহত হয়ে যায়, কেননা গ্রামের কেউই কিঙ্করের সঙ্গে কথা বলতে চায় না। এই গ্রামে একজন মাত্র বিধবা মহিলা কিঙ্করের সঙ্গে কথা বলতে রাজি হয়, আর তিনি হলেন পার্বতী। কারণ পার্বতী কাউকেই ভয় পায় না, গ্রাম প্রধান দিদিমণি মাখন সে কাউকেই তোয়াক্কা করে না, সে সবসময় তার মতো করে চলে, সে সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে চায়। পার্বতী কিঙ্করের সঙ্গে কথা বললে পার্বতীর মা তাকে এসে বাধা দেয়। তখন পার্বতী তার মাকে বলে, ওই দিদিমণি যদি ভালোই হতো তাহলে মাখন আর গ্রাম প্রধানের সঙ্গে এত মাখামাখি করতো না, মূলত সেও শয়তান, আর তারা সবাই মিলে এই গ্রামকে ধ্বংস করে দিতে চায়। এই গ্রামের সকল বিধবাদের প্রাপ্য টাকা ওরা মেরে খায়, এই গ্রামের কোনো উন্নয়ন করতে চায় না। একথা বলতেই পার্বতীর মা তাকে থামিয়ে দেয় আর বলে, চুপ কর মুখপুরি, শান্তিতে দুবেলা দুটো খেতে পারছিস তা শুধুমাত্র তাদেরই দয়ায়। অন্যদিকে অফিসার কিঙ্করকে ডেকে পাঠায় এবং এই গ্রামের সমস্ত বিধবা মহিলাদের লিস্ট চায়, কিন্তু কিঙ্কর সেটা দিতে পারে না। তাই অফিসার কিঙ্করকে মাত্র 2 দিনের ওয়ার্নিং দিয়ে বলে, এই 2 দিনের ভেতর তুমি যদি লিস্ট করতে না পারো তাহলে তুমি এখান থেকে চলে যাবে আর তোমার চাকরিটাও আর থাকবে না। যার কারণে কিঙ্কর আবারও কল্যাণীর কাছে ছুটে যায় আর ওই লিস্টটা চায়, কিন্তু এবারও কল্যাণী মিথ্যে করে কিঙ্করকে বলে তার কম্পিউটার খারাপ হয়ে গেছে, তাই সে ওই লিস্টটা দিতে পারবে না। যাই হোক, রাতে কিঙ্কর বাজার করে বাড়ি ফেরার পথে তার সঙ্গে রাস্তায় পার্বতীর দেখা হয়। তখন পার্বতী কিঙ্করকে ডেকে নিয়ে বলে, আমাকে আপনি একটু সাহায্য করতে পারবেন? এই বলে সে তার কথাটা যখনই শুরু করতে চায় ঠিক তখনই একটা টর্চ লাইটের আলো তাদের মুখের উপর এসে পড়ে আর তারা দেখতে পায় মাখন তাদের দিকে টর্চ লাইট মারছে। আর তাদের দুজনকে এভাবে একসঙ্গে দেখতে পেয়ে পরের দিন পুরো গ্রাম জুড়ে এই দুজনকে নিয়ে বাজে কথা ছড়িয়ে দেয়। ঘটনা পঞ্চায়েত পর্যন্ত গিয়ে পৌঁছায়, যেখানে মাখন সবার সামনে বলে, রাতের আধারে ওই কিঙ্কর বিধবাদের সঙ্গে খারাপ কাজ করছিল, আমি সেটা হাতে নাতে ধরেছি। তখন কিঙ্কর বলে, আপনি মিথ্যে বলছেন, আমি কারোর সাথে কিছুই করিনি, বরং পার্বতী নিজে থেকে এসেছিল আমার সঙ্গে কথা বলার জন্য। পঞ্চায়েত প্রধান একথা পার্বতীকে জিজ্ঞাসা করলে দেখা যায় পার্বতী বলে, আমাকে কিঙ্কর তার সঙ্গে দেখা করার জন্য ডেকেছিল আর তারপর ওই রাতের আধারে আমার সুযোগ নেওয়ার চেষ্টা
চেষ্টা করে। একথা শোনার পর গ্রামবাসী কিঙ্করের উপর চড়াও হয়। কিঙ্কর পার্বতীর মুখে এই কথা শুনে পুরোপুরি অবাক হয়ে যায়। ভরা পঞ্চায়েতের সামনে কিঙ্করকে কান ধরে সবার সামনে ক্ষমা চাইতে হয়। এই চরম অপমানের পর কিঙ্কর ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে আর সে ঠিক করে সে এখান থেকে ফিরে চলে যাবে। সে যখন তার ব্যাগপত্র নিয়ে রাতের আধারে চলে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে পার্বতী এসে হাজির হয়। পার্বতীকে দেখে কিঙ্কর আরো রেগে যায় আর পার্বতীর সঙ্গে কোনো প্রকার কোনো কথা না বলেই বেরিয়ে যেতে চায়। ঠিক তখন পার্বতী বলে ওঠে, মাখন, রাধারানী ও কল্যাণী এরা তিনজনই এক হয়ে এই গ্রামের মানুষের সর্বনাশ করছে। এরা কেউই চায় না কখনো গ্রামের উন্নয়ন হোক, আর ওদের ভয়ে আমি ওইভাবে মিথ্যে কথা বলেছিলাম। ওরা গ্রামের বিধবাদেরকে কখনোই বিয়ে করতে দেবে না, কারণ এই গ্রামে যত বেশি বিধবা হবে তত বেশি টাকা আসবে। এই গ্রামটাকে ওরা তিনজন মিলে একটা নোংরা ব্যবসা কেন্দ্র বানাতে চায়। এখানে বড় বড় রিসোর্ট বানানো হবে, তারপর সেখানে শহর থেকে বড় বড় সাহেব বাবুরা আসবে, গ্রামের বিধবাদের দিয়ে তাদের দেহ ব্যবসা করাবে। তখনই পার্বতী সুকুমারের কথা বলে আর ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেই দিনের ঘটনা। আমরা গল্পের শুরুতে যে দৃশ্যটা দেখেছিলাম, সুকুমার আর পুষ্প রাতের আধারে পালিয়ে যেতে চাইছিল। মূলত সুকুমার এদের আসল রহস্য জেনে গিয়েছিল, তাই প্রমাণ সবে তারা এখান থেকে পালিয়ে গিয়ে এই তিনজনের মুখোশ খুলে দিতে চাইছিল। কিন্তু মাঝপথেই ধরা পড়ে যায় মাখনের কাছে। ওই দিন মিথ্যা অপবাদ দিয়ে সুকুমারকে জেলে পাঠিয়ে দেওয়া হয় আর পুষ্পাকে তুলে নিয়ে গিয়ে মাখন রেপ করে। সুকুমার এখন জেল থেকে ছাড়া পেয়েছে, কিন্তু ওই দিনের ঘটনার জন্য প্রায় পাগলের মতো হয়ে গেছে আর এখন তার দিন কাটে মদ খেয়ে খেয়ে। পার্বতী কিঙ্করকে বলে, আপনি যদি পারেন তাহলে একবার সুকুমার দার সঙ্গে দেখা করে কথা বলুন, সেখানে গেলেই আপনি হয়তো সব প্রমাণ পেয়ে যাবেন। এদিকে কিঙ্কর পার্বতীর কোনো কথায় গুরুত্ব না দিয়ে ওর অপমানের কষ্টে এই গ্রাম থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সে নৌকায় যাওয়ার সময় মাঝপথে গেলেই তার মনে পড়ে তার বাবার কথা। তার বাবা তাকে এই চাকরির জন্য অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখন যদি সে আবার বাসায় গিয়ে ওঠে তাহলে তার বাবা তাকে বাড়িতে জায়গা দিবে না। ঠিক তখন দূর থেকে মাখন কিঙ্করকে চলে যেতে দেখতে পায়, তাই সে দূর থেকেই মাখনকে টাটা দিয়ে বিদায় জানাতে থাকে। মূলত মাখন কিঙ্করে চলে যাওয়ায় অনেক খুশি হয়েছে। এই বিষয়টা দেখে কিঙ্করেরও খারাপ লাগে আর পরক্ষণে মনে পড়ে তার বাবার অপমানের কথা। বাবা তাকে বলেছিল তার ছেলের দ্বারা কোনোদিনও কোনো কিছু করা সম্ভব নয়। আবার মনে পড়ে পার্বতীর বলা সেই কথাগুলো, এখান থেকে হয়তো ভালো কিছু সম্ভব। সবকিছু মিলিয়ে কিঙ্কর তার ভেতরে এক আলাদা রকম যৌনস পায়, তাই সে সাথে সাথে মাঝিকে বলে, নৌকো ফিরাও, আমি ফিরে যাব। কিঙ্করকে আবারও গ্রামে ফিরে আসতে দেখে মাখন বেশ হতাশ হয়ে যায়, কারণ কয়েকদিন পরেই এই গ্রামে একজন মন্ত্রী আসবে আর সে যদি এসে কিঙ্করের মাধ্যমে সব সত্যি কথা জানতে পেরে যায় তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। অন্যদিকে কিঙ্কর কালুকে নিয়ে চলে আসে সুকুমারের সঙ্গে দেখা করতে আর অনেকক্ষণ তারা একসঙ্গে কথা বলে সম্পূর্ণ সত্যিটা জানার চেষ্টা করে আর সব প্রমাণ তার কাছে নিয়ে নেয়। তবে এই বিষয়টা মাখন জেনে ফেলে, কারণ মাখন কিঙ্করকে প্রতিনিয়ত ফলো করছিল। সে কোথায় যায়, কি করে না করে সবকিছু। মাখন তাদেরকে ধরার জন্য বাড়ির ভিতরে আসলে কিঙ্কর আর কালু বাড়ির পেছনের দরজা দিয়ে সব প্রমাণপত্র নিয়ে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু তারা বেশি দূর যেতে পারে না। মাঝপথেই মাখনের গুন্ডারা কিঙ্করদের উপর হামলা করে। কিঙ্করকে মারার সময় ভাগ্যচক্র সেখানে হাফিজ চলে আসে আর এই হাফিজকে দেখে গুন্ডারা কিঙ্করকে এই অবস্থায় রেখে এখান থেকে পালিয়ে যায়। তো যাই হোক, জানা যায় এই হাফিজও বেশ একটা সুবিধার মানুষ না, কারণ সে আগে মাখনদের মতো এমন ইল্লিগাল কাজ করত। এই সুন্দরবনের পশু পাখিদেরকে মেরে ফেলতো, প্রায় 400-রও বেশি হরিণ সে একাই মেরে ফেলেছে। তো এমনই একদিন সে সুন্দরবনের ভিতরে হরিণ মারতে গেলে দেখতে পায় একটা মা হরিণ তার বাচ্চাকে নিয়ে বনের ভিতর ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখন হাফিজ মা হরিণটাকে উদ্দেশ্য করে গুলি মারে। গুলিটা গিয়ে লাগে বাচ্চা হরিণটার গায়ে আর বাচ্চা হরিণটার সাথে সাথেই সেখানে মারা যায়। কিন্তু দেখা যায় মা হরিণটা গুলির আওয়াজে এখান থেকে পালিয়ে না গিয়ে বরং তার বাচ্চাটার কাছেই দাঁড়িয়ে থাকে এবং তার বাচ্চার শরীর থেকে যে রক্তগুলো ঝরে পড়ছিল সেগুলোই সে নিজে চেটে চেটে পরিষ্কার করছিল। এই মর্মান্তিক দৃশ্যটা দেখে হাফিজ নিজে ভুল বুঝতে পারে। তারপর থেকে হাফিজ এসব খারাপ কাজ বাদ দিয়ে দেয় আর বন রক্ষার কাজে নিজেকে নিয়োজিত করে। এরপর হাফিজ কিঙ্করকে সাহস দিয়ে বলে, তুমি তোমার লড়াই চালিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। এদিকে কিঙ্কর বাসায় ফিরে দেখতে পায় তার জন্য পুলিশ অপেক্ষা করছে আর তাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে বলে, আপনার নামে গ্রামে 2 জন বিধবা কমপ্লেন করেছে, আপনার চরিত্র ভালো না, আপনি মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন, তাই আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সেই সাথে আপনাকে 2 ঘন্টার আলটিমেটাম দেওয়া হচ্ছে এখান থেকে চলে যাওয়ার জন্য। একথা শুনে কিঙ্কর পুলিশের মুখের উপর বলে, চাকরি যেহেতু নেই সেহেতু আমি এই গ্রাম থেকে কোথায় যাব, কখন যাব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। অন্যদিকে রাধারানী, কল্যাণী আর মাখন এই 3 জন মিলে কোনো একটা বিষয় নিয়ে তুমুল
ঝগড়া করছে। এক পর্যায়ে তারা তিনজন কিঙ্করকে মেরে ফেলার প্ল্যান করে। আর তাদের এই ঝগড়া থেকে জানা যায় রাধারানী কল্যাণীকে বলে তোমরা দুজন কোনো কাজেরই না। আর কল্যাণীও রাধারানীকে সায়না দিয়ে বলে সরকার থেকে যে 150 গাছ দিয়েছে আপনি তা কি করেছেন? সেই গাছ বিক্রি করে আপনার ছেলের বিয়ে দিয়েছেন। আপনি যদি এমন কাজ না করতেন তাহলে তো ম্যানগ্রোভ থেকে কোনো ভলেন্টিয়ার এখানে পাঠাতো না। আপনার জন্যই যত সব ঝামেলা সৃষ্টি হয়েছে। আর মাখন তো কম ভুল করেনি। সেদিন হুট করে পুষ্পাকে কেন রেপ করতে গেল? আমি সবকিছু সামলেছি, পুলিশকে সামলে নিয়েছি। তারা তিনজন যখন ভিতরে এ সমস্ত কিছু নিয়ে নিজেদের ভিতরে ঝামেলা করছিল, ঠিক তখন বাইরে থেকে কেউ একজন এ সমস্ত কথা মোবাইলের ভিডিও করে নেয়। কিন্তু তারা হঠাৎ করে বুঝতে পারে তাদের কথা আড়াল থেকে কেউ শুনছে, যার কারণে মাখন দৌড়ে ছুটে আসে বাইরে। কিন্তু বাইরে আসলে কাউকে এসে দেখতে পায় না। এ ঘটনার পর তারা তিনজনই খুব ভয় পেয়ে যায়। মাখন প্রথমত কিঙ্করকেই সন্দেহ করে। এরপর সে খোঁজ লাগিয়ে জানতে পারে কিঙ্কর ওই সময় বাড়ি থেকে কোথাও বের হয়নি। এরপর তাদের শেষ সন্দেহ গিয়ে দাঁড়ায় পার্বতীর উপর। কারণ এই গ্রামের মধ্যে শুধুমাত্র পার্বতীর কাছে একটা ভালো ফোন আছে। এদিকে পার্বতী তার মাকে তার ফোনে সেই ভিডিওটা দেখায়। এটা দেখে পার্বতীর মা দ্রুত করে পার্বতীর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে চুলার আগুনের ভিতর পুড়িয়ে দেয়। পার্বতী দ্রুত গিয়ে চুলার আগুন থেকে ফোনটা বের করে দেখতে পায় ফোনটা দিয়ে আর কোনো কাজ হবে না, পুরোপুরি নষ্ট হয়ে গেছে। পরের দিন কিঙ্কর পার্বতীর সঙ্গে দেখা করলে কিঙ্কর তার সম্পর্কে জানতে চায়। সে কি করে বিধবা হলো, কেন তার হাজবেন্ড মারা গেল। এই কথোপকথন তাদের দুজনের ভিতর বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। তো যাই হোক, পার্বতী কিঙ্করের সঙ্গে কথা বলার পর গিয়ে পুষ্পর সঙ্গে দেখা করে আর এই সমস্ত ঘটনা তার সঙ্গে সবকিছু খুলে বলে। সাথে এটাও বলে কিঙ্কর সুকুমারের সঙ্গে দেখা করে সব প্রমাণ নিয়ে এসেছে। যদি আমরা যেতাম তাহলে মাখন আমাদেরকে সন্দেহ করত আর দেখে ফেলে ঝামেলা করত। তাই আমি কিঙ্করকে পাঠিয়েছি। এ কথা শুনেই পুষ্প পার্বতীকে কষে একটা থাপ্পড় মারে। বলে তুই এমন কাজটা কি করে করলি? এতটা স্বার্থপর কি করে হলি? আমরা গেলে খবর পাবে আর ওই ছেলেটা গেলে বুঝি খবর পাবে না? এখান থেকে জানা যায় সুকুমার প্রতিদিন পুষ্পাকে একবার হলেও ফোন করত, কিন্তু আজ দুদিন হয়ে গেল সুকুমার তাকে কোনো প্রকার ফোন কল করেনি, তার কোনো খবর নেই। তাই পুষ্প মনে মনে ভেবে নেয় মাখনরা সুকুমারের কোনো সর্বনাশ করেছে। এরপর দেখা যায় মাখন এসে হাজির হয় পার্বতীর বাড়ি আর তার কাছে থাকা সেই ফোনটার কথা জিজ্ঞাসা করে। তখন পার্বতীর মা বলে 2 দিন আগেই তারা ফোনটা বিক্রি করে দিয়েছে। কিন্তু মাখন তাদের কোনো কথাই বিশ্বাস করে না। আর রাত হলে সবাই যখন ঘুমিয়ে যায় তখন পার্বতীদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আর এরপর দিন গ্রামে সেই মন্ত্রী আসার কথা ছিল। কল্যাণী বুদ্ধি করে গ্রামে মাইকিং করে ছড়িয়ে দেয় জঙ্গল থেকে বাঘ গ্রামে ঢুকে পড়েছে, সবাই যেন যে যার ঘরে লুকিয়ে থাকে, গ্রামে বাঘ দেখা দিয়েছে। এই ভয়ে মন্ত্রী আসার প্রোগ্রামটাও ক্যান্সেল হয়ে যায়। মন্ত্রী গ্রামের বাইরে সার্কিট হাউসে বসে ভার্চুয়ালি মিটিং করবে। এসব কিছুর মাঝে কালু কিঙ্করকে এসে বলে কাল রাতে মাখন পার্বতীর বাসা আগুন ধরিয়ে দিয়েছে, তার মা মেয়ে আগুনে পুরো মারা গেছে। এ ঘটনা শুনে কিঙ্কর খুব অবাক হয়ে যায় আর সে দ্রুত পুলিশের কাছে গিয়ে এই ঘটনার জানানোর সিদ্ধান্ত নেয়। এমন সময় সেখানে পুষ্প এসে বলে পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই, কারণ পুলিশ ওদের তিনজনেরই লোক। পুষ্প আরো বলে আমি মাখনকে যতটা চিনি ও পার্বতীকে মারবে না, ও কোথাও না কোথাও পার্বতীকে লুকিয়ে রেখেছে। আগেও পার্বতীকে ভোগ করবে, তারপর কিছু একটা করবে। আমার মনে হয় মাখন পার্বতীদেরকে বিল্ডিং এ লুকিয়ে রেখেছে। তুমি যদি পার্বতীকে নিয়ে মন্ত্রীর ওই সার্কিট হাউসে আসতে পারো তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি সবার সামনে মাখনের মুখোশটা টেনে ছিঁড়ে ফেলবো। একথা শুনে কিঙ্কর আর কালু দৌড়ে ছুটে যায় সেই সরকারি বিল্ডিং এ। সেখানে মাখনের পোশাক গুন্ডাদের সঙ্গে হাড্ডাহাড্ডির লড়াই করে পার্বতী আর তার মাকে সেখান থেকে উদ্ধার করে। আর সেখানে হঠাৎ করে সুকুমারেরও আওয়াজ পায়। তারপর কিঙ্কর মাখনের গুন্ডাগুলোর হাত থেকে সুকুমারকেও উদ্ধার করে। এরপর তারা বাইরে বেরিয়ে এসে প্ল্যান করে মন্ত্রীর যে প্রোগ্রামে এসেছে তারা সেখানে যাবে। তাই তারা সুন্দরবনের ফোক ডান্সারদের মতো ড্রেস পরে সার্কিট হাউসে আসে আর তারা নাচ গান করতে করতে একটা পেপার কিঙ্কর মন্ত্রীর গায়ের দিকে ছুঁড়ে মারে আর সেই সাথে তার মুখোশটাও খুলে ফেলে আর সব ঘটনাগুলো খুলে বলতে শুরু করে। তার এই কাণ্ড দেখে সেখানে থাকা সবাই হতবাক হয়ে যায়, কিন্তু প্রথমে কেউই কিঙ্করের কথা বিশ্বাস করতে চায় না। আর ঠিক তখন কল্যাণী এসে কান্নাকাটি করে মন্ত্রীর মন ভুলিয়ে দেয়। যখন ভার্চুয়ালি প্রোগ্রামটা শুরু করতে যায় তখন ওই যে পার্বতীর করা ভিডিওটা তাদের তিনজনের কথা সেটা চালু করা হয়। মূলত পার্বতীর ওই পুড়ে যাওয়া ফোনটা হাফিজ শহরে নিয়ে ঠিক করে
এনেছে। এই ভিডিওটা সবার সামনে আসার পর পানি কা পানি আর দুধ কা দুধ হয়ে যায়। সবার সামনে সবকিছু পরিষ্কার হয়ে যায়। তখন পুষ্পাও তার কথা মতো সবার সামনে সেদিনের মাখনের সব সত্যি কথা বলে দেয়। নিজের পায়ের জুতো খুলে মাখনকে মারে এবং বলে আমাকে ধর্ষণ করেছিল। পার্বতীও সবাইকে নিয়ে ভিতরে এসে স্লোগান দিতে শুরু করে। সবাই বলে কল্যাণী যদি আমাদের ভালোই চাইতো তাহলে এই গ্রামের কোনো স্কুল হাসপাতাল করে না কেন? একদিন শিক্ষক হয়ে সে কেন সবসময় পার্টি অফিসে গিয়ে বসে থাকে? এই ঘটনার মুহূর্তের ভিতর সব জায়গায় জানাজানি হয়ে যায়। পুলিশ মাখন, রাধারানী আর কল্যাণীকে এসে অ্যারেস্ট করে নিয়ে যায়। সাহসিকতার জন্য চারিদিকে কিঙ্করের নাম ছড়িয়ে পড়ে। কিঙ্কর বিদ্যাসাগরের মতো বিধবাদের হয়েও লড়াই করেছে। তিনি বিধবাদের ন্যায় বিচার পেতে সাহায্য করেছে, যার কারণে তাকে সুন্দরবনের বিদ্যাসাগর নাম দেওয়া হয়। আর এই ঘটনা কিঙ্করের বাবা জানতে পেরে সেও খুব খুশি হয়। তার ছেলেকে নিয়ে অনেক গর্ববোধ করে। কিঙ্করের বাবার এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে। সবাই তার ছেলের ইন্টারভিউ নিতে চায়। এরপর কিঙ্করও তার বাড়িতে ফিরে আসে আর তার চাকরিটাও সে সসম্মানে ফিরে পায়। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে আজকের এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।